নমস্কার। সুবোধদার 10 মিনিটের কথা শুনে আমি যা বুঝলাম, ওনার একটাই কথা বলার ছিল, তা হচ্ছে কেউ যদি বলে গোপাল অতি সুবোধ বালক, তাহলে আমি বলবো কেন গোপাল খেলো সুবোধ বালক বলছো, কেন নেপাল সুবোধ বালক নয়, কেন পিন্টুও তো ছেলে ভালো। আরে ভাই, নেপালও ভালো ছেলে, পিন্টুও ভালো ছেলে, কিন্তু গোপাল সুবোধ বালক সেটা বলেছি। সেরকম সারা দেশের বিভিন্ন জায়গায় দুর্নীতি রয়েছে, এটা সত্যি কথা। গোটা পৃথিবীতে রয়েছে, আর একটু খোঁজখবর নিলে দেখা যাবে গোটা মহাবিশ্বে রয়েছে, কিন্তু পশ্চিমবাংলাতে আছে, এটা তো ঘটনা, এবং সেটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে। বাবুলদা এখানে কতগুলো কথা বললেন, এবং বাবুলদার কথার উত্তর দিয়ে খুব বেশি সময় নষ্ট করবো না। তার কারণটা হচ্ছে, বাবুলদা যেরকম বিজেপির দুর্নীতির তালিকা এখন বলে শোনালো, সেরকম বছর দেড়েক পরে দেশ আবার ডাকলে তৃণমূলের দুর্নীতির তালিকা বাবুলদাই আবার 1.5 বছর পরে বলে দেবে। কিন্তু আমার বাবুলদার একটা কথা শুনে ভালো লাগলো, দুটো কথা শুনে। ইনফ্যাক্ট বাবুলদা পশ্চিমবাংলার রাজনীতি মানেই দুর্নীতি নয়, এটা বলার জন্য কি বললেন, একবারে বললেন না যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত নয়, বললেন বিকাশ দা কই আপনি তো আছেন, বলুন তো সিপিএম কি সবাই দুর্নীতিগ্রস্ত? মানে পশ্চিমবাংলার রাজনীতি মানেই যে দুর্নীতি নয়, তার জন্য বাবুলদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সিপিআইএম দুর্নীতিগ্রস্ত নয় মানে পশ্চিমবাংলার রাজনীতি দুর্নীতিগ্রস্ত নয়। আমাদের দলের কথাটা বাদ দিন। কিন্তু এটা ঘটনা যে ভারতের গণতন্ত্রে এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বিভিন্ন রাজনৈতিক দল চোরেদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু একদল চোর মিলে নিজেদের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে। এই তৃণমূল কংগ্রেস না থাকলে বিশ্বাস করুন আমরা এখন ভাবতে পারতাম না। আপনারা চিন্তা করতে, এটা আমার 10 মিনিট থেকে কাটা যাবে, এটা আমার। আপনারা চিন্তা করতে পারেন, রাজ্যের একজন মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন 200 জন ডাক্তার কিডনি বিক্রি করেন। 200 জন ডাক্তার কিডনি বিক্রি করে, কিডনি পাচার করে। আপনারা জানেন আপনি কি করলেন, আপনার মুখ্যমন্ত্রী কি করলেন, আপনার সরকার কি করলেন? 200 জন ডাক্তারকে কিডনি পাচারের জন্য রেখে দিয়েছেন, যাতে আপনি জিডি বিল্লা সভা করে সেটা বলতে পারেন। এরপরে বলুন বাংলার রাজনীতি মানে দুর্নীতি। আমরা আনন্দের সঙ্গে বলছি না, কিন্তু এই আক্ষেপের সঙ্গে কথাটা বলা ছাড়া আমাদের কি যাওয়ার আছে? আমার তবু একটা কথা বাবুলদার ভালো লাগলো, ইলেকট্রাল বন্ডের কথা বলেছে, এবং ডেফিনেটলি আমি যে রাজনৈতিক দল থেকে আসি, মাথা উঁচু হয় ইলেকট্রাল বন্ডের এই দুর্নীতির কথা কারোর মুখে শুনলে, কারণ এই লড়াই আমরা করেছি, একমাত্র আমরা করেছি, বাকি সবাই হাত ধরে টাকা পেয়েছে। যেটা আমার সবচেয়ে ভালো লাগলো তা হচ্ছে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি বলার পাশাপাশি বাবুলদা এটাও বললো যে আমাদের দলে যারা যারা দুর্নীতি করেছে তাদেরকে আমরা বহিষ্কার করেছি। আমরা আশায় থাকলাম ইলেকট্রাল বন্ডে টাকা নেওয়ার জন্য বাবুলদা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করবেন দল থেকে। দেখুন, এটা ঘটনা যে আমাদের রাজ্যের নিশ্চয়ই যারা সরকারে আছেন, হয়তো বিরোধী দলেও অনেকে আছেন, আমি আমার দলকে ধরেও বলছি যে যদি 100 জন মানুষ ধোয়া তুলসী পাতা না হয়ে থাকেন, তার মানে কি যে সবাই চোর? তা কখনোই নয়। কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে নির্ণায়ক জায়গাগুলো যারা দখল করে আছেন তাদের কোনো স্বচ্ছতা নেই, তাদের কাছ থেকে স্বচ্ছতা আশা করাও আমরা ছেড়ে দিয়েছি। এবং রাজনীতি মানেই খালি দুর্নীতি নয়, বাংলার রাজনীতি মানে, কিন্তু রাজনীতি বলতে তার বাইরে আপনি কি বোঝেন? গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার। আমি যদি বলি সিপিএমের যতদিন সরকার ছিল কোথাও ভোটে রিগিং হতো না, তাহলে আমার থেকে বড় মিথ্যাবাদী আর কেউ হবে না। নিশ্চিত এটা সত্যি কথা, সিপিআইএম আমলেও এই ঘটনা দেখা গেছে, এবং এটা আমাদের কোনো গর্ব নয়, এটা আমাদের লজ্জা, এটা আমাদের আক্ষেপ। আমি সিপিআইএমের পক্ষ থেকে কথা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, কিন্তু কোনটা বিচ্যুতি ছিল আর কোনটা এখন আম পদ্ধতি হয়ে গেছে তা আপনিও জানেন, আমিও জানি। কথাটা আমি এই কারণে বললাম, এই সন্ত্রাসটা কেন হয়? এই সন্ত্রাস হয় শুধুমাত্র কতগুলো লোক একটা এলাকা দখল করবে বলে। এলাকা দখলটা করতেও হয় দুর্নীতি করার জন্য, চুরি করার জন্য। আজকে একটা পঞ্চায়েতে যদি 13টা, ধরুন কথার কথা বলছি, 13টা আসন আছে, 10টা আসন তৃণমূল এমনি জিতবে, জানার পরও সেখানে রক্তগঙ্গা বয়ে যায়, আমাদেরই কোনো সহনাগরিকের প্রাণ যায়। তার কারণটা হচ্ছে যে 3টে জায়গায় আমি জিতবো না, ওই 3টে বুথে আমার টাকা খাওয়াটা সামনের 5 বছর বন্ধ হয়ে থাকবে। পশ্চিমবাংলায় কলকারখানা নেই, চাকরি বাকরি নেই, পঞ্চায়েত দখল করতে পারলে আমার ইনকাম হবে, নাহলে পেটে গামছা পেতে বসে থাকতে হবে। দুর্নীতির ফলে মানুষের প্রাণ যাচ্ছে আমাদের রাজ্যে সন্ত্রাসের জন্য। আজকে আপনারা ভাবুন, বিরোধী শূন্য পঞ্চায়েত চাই, কেন কেউ চায় বিরোধী শূন্য পঞ্চায়েত? বিরোধী শূন্য পুরসভা চাই, কেন কেউ চায় বিরোধী শূন্য পুরসভা? তার কারণটা হচ্ছে, আরে পুরসভা আপনি মেজরিটি পেয়ে চালাবেন, পঞ্চায়েত মেজরিটি পেয়ে চালাবেন, বিরোধী শূন্য লাগবে কেন? 213টা আসন জেতার পরে বিধানসভায়, তারপরে বিরোধী দল থেকে এমএলএকে ভাঙিয়ে নিজের দলে আনতে হয় কেন? তার কারণটা হচ্ছে আইনসভা, সে বিধানসভা হতে পারে, পঞ্চায়েত, পুরসভা, বিরোধী যদি না থাকে সেখানে সরকারি খরচের হিসেব দেওয়ার কোনো দায় থাকবে না, আপনার দুর্নীতি করতে, চুরি করতে সুবিধা হবে। সুতরাং এই যে সন্ত্রাস আমরা আপনারা দেখেন, এটা দুর্নীতি থেকে বিচ্ছিন্ন নয়। জিনিসপত্রের দাম, নরেন্দ্র মোদী বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, দেখা গেল ইলেকট্রাল বন্ডে উনিও খাচ্ছেন, মমতাকেও খাওয়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা খাওয়াচ্ছেন। পরিণতিটা কি হলো? আজকে কেউ ইলেকট্রাল বন্ডে টাকা খেলো বলে আমাকে আপনাকে প্যারাসিটামল 3 গুণ দামে কিনতে হচ্ছে, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, এমনকি ক্যান্সারের ওষুধ যতদিন বাঁচবেন ততদিন খেতে হবে, 3 গুণ দামে কিনতে হচ্ছে। আবার অন্য কেউ এখানে বসে গোয়েন্দার কাছ থেকে 500 কোটি টাকা খেলো বলে আমাদেরকে সোনার উপর দামে কলকাতায় বিদ্যুতের বিল মেটাতে হচ্ছে। ইলেকট্রাল বন্ডে টাকা খাওয়ার এই দুর্নীতির ফলে সরাসরি আমার আপনার যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আমার আপনার যে ক্রয় ক্ষমতা,
ডিগনিটির সঙ্গে সমাজে বেঁচে থাকার যে অবস্থা সেটা প্রভাবিত হলো। শিক্ষা, পড়াশোনা, দেখুন যার চাকরি পাওয়ার কথা ছিল সে চাকরি পায়নি, আমি তাই নিয়ে পুনরাবৃত্তি করছি না, বাদশাহরাও দীর্ঘক্ষণ বলেছে। কিন্তু ঘটনা দেখুন, আপনারা এটাও নিশ্চয়ই একমত হবেন, আজকে একটা স্কুলে আমার পড়ানোর যোগ্যতা নেই, কৌস্তবের হয়তো যোগ্যতা ছিল কি কুণালদার যোগ্যতা ছিল, সেখানে আমি টাকা দিয়ে চাকরিটা কিনে বসে আছি, মানে এটা তো কৌস্তবদার প্রতি কি কুণালদার প্রতি কি বাবুলদার প্রতি অন্যায় হলো, যদি ওদের যোগ্যতা দেখে থাকে। আবার এটাও ঘটনা, ওই ক্লাসরুমে যে 40টা 45টা ছেলে মেয়ে পড়াশোনা করছে, তারা কার কাছে শিক্ষাটা পাচ্ছে বলুন তো? তারা তাদের কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি অফ টিচিং ইন ক্লাসরুম, সেটা কোথায় গিয়ে দাঁড়ালো? আজকে আমার ঘরের ছেলে মেয়ে, আমার প্রতিবেশী ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজনের ছেলে মেয়ে, তারা কোন শিক্ষার কাছ থেকে পড়াশোনা করছে? এমনকি তৃণমূল পরিবারের একটা বাচ্চা যে স্কুলে গিয়ে পড়াশোনা করছে। অর্থাৎ এই দুর্নীতি শুধুমাত্র কতগুলো লোকের চাকরির অধিকারকে মারল না, ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার অধিকারের পিঠে ছুরি মারলো এই দুর্নীতি। রাজনীতি মানে তো শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকেও আপনি বিচার করতে পারবেন না, বিচ্ছিন্ন করতে পারবেন না দুর্নীতি থেকে। এবং স্বাস্থ্য, আমি যখন একটা সোজা কথা আপনাদের সোজাভাবে বলছি, আজকে আমাদের কারোর বাড়িতে যদি না দেখা যায় যে কেউ অসুস্থ থাকে, সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে, তারা বিশ্বাস করুন সেই হাসপাতালে কে ভালো ডাক্তার আছে খোঁজ নেওয়ার আগে আমরা খোঁজ নিই ওখানে আমাদেরকে কন্ট্যাক্ট আছে। কেন আমরা জানি যে কতবার এরকম হয়েছে। বাবুলদাকে কখনো আমি বলেছি যে বাবুলদা এরকম কেউ দরকার আছে, আমি প্রকাশ্যে বলছি আপনাদেরকে, তৃণমূলের একাধিক নেতাকে আমি বলেছি আমাদের কাছে কেউ এসছে, তার সরকারি হাসপাতালে ভর্তি হতে হবে। অনেক ক্ষেত্রে তারা ব্যবস্থা করেও দিয়েছেন, আমি অস্বীকার করবো না, কিন্তু তারাও জানেন আমি এটা নিজের জন্য বলছি না, কি আমি টাকা নিয়ে বেড বিক্রি করছি না। কিন্তু এইটা একটা বাস্তব ক্রাইসিস, এটা একটা এমত অবস্থায় একটা সরকারি হাসপাতালের চাইল্ড আইসিইউতে আপনার বাচ্চা ভর্তি হতে পারবে না। একটা 6 বছরের বাচ্চা এসএসকেএম এর ফুটপাতে বাবা মার কোলে মরে যাবে, একটা 6 বছরের বাচ্চা। কেন না, কোথাকারকে কালীঘাটের কাকু আছে, সে যেহেতু ইডিকে নিজের গলার স্যাম্পল দেবে না, তাই তার জন্য একটা বাচ্চাদের আইসিইউতে একটা বেডকে দখল করে রেখে দেওয়া হয়েছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতির ফলে দেখুন সিপিআইএম আমলে যে যেত এসএসকেএমে ভর্তি হয়ে যেত, আমি বলতে পারি কখনো না হতো না, হতে পারতো না সবাই, যে যেত এনআরএস এক কথায় ভর্তি হয়ে যেত। খবরের কাগজে খবর বেরোতো হাসপাতালের বারান্দায় কখনো বেড়াল ঘুরছে, কখনো ইঞ্জেকশন রুগী পায়নি। এই ঘটনা, এটা এত বড় দেশ, এত মানুষ, এই কটা সরকারি হাসপাতালের উপর তারা নির্ভরশীল। সবসময় 100% হলে ভালো হতো, করে ওঠা যায়নি। কিন্তু আপনারা কখনো কল্পনা করতে পারতেন এই জিনিসটা, যে বামফ্রন্ট সরকারের আমলে আপনি এসএসকেএমে ভর্তি হতে গিয়ে এই কারণে ভর্তি হতে পারবেন না, কারণ সিপিএম এর কোনো নেতা পয়সা খেয়ে ওখানে ফুটবল মাঠে শুয়ে আছে, তাই আপনি ওই বিছানায় ভর্তি হতে পারবেন না। বামফ্রন্টের আমলে কোনো মন্ত্রীর ওখানে মাসকাবারি খাতা লেখা আছে যে মাঝে মধ্যে ওর কাছ থেকে সিবিআই ইডি আসবে আর ও গিয়ে ফুটবল মাঠে ভর্তি হয়ে যাবে। আপনারা কল্পনা করতে পারতেন এই জিনিস? সুতরাং এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, আপনি বলুন এটাকে আপনি দুর্নীতির থেকে বিচ্ছিন্ন করে দেখতে পারবেন রাজনীতিতে? এবং দেখুন, আমি আপনাকে একটা কথা বলি আপনাদের, আমি একজন কমিউনিস্ট, আমাদের কাছে অর্থনৈতিক দুর্নীতি তো দুর্নীতি 100 বার, কিন্তু আমরা এটাও মনে করি যে অর্থনৈতিক দুর্নীতির থেকেও হয়তো কিছু ক্ষেত্রে বড় দুর্নীতি বা সমান সমান দুর্নীতি হচ্ছে একটা মতাদর্শগত দুর্নীতি। ফাইন্যান্সিয়াল স্ক্যাম যেমন করাপশন, সেরকম আইডিওলজিক্যাল করাপশনটাও একটা করাপশন। আজকে যখন আমি মাঝে মধ্যে ভাবি, ছোট থেকে যখন বড় হতাম আমরা, তখন রাজনীতির আমার কোনো পক্ষ নিইনি, তখন আমি সিপিএম কি কংগ্রেস কি বিজেপি কিছুই না, তখন ক্লাস 3 4 পড়ি। এইটুকু জানতাম যে ভাই আমাদের বাংলায় জ্যোতি বসু মানে হচ্ছে সিপিএম এর নেতা, প্রণব মুখার্জি কি প্রয়োজন দাস মুন্সি মানে হচ্ছে কংগ্রেসের নেতা, তপন শিকদার মানে বিজেপির নেতা। আজকে ভাবুন তো, যে বাচ্চা বাংলায় বড় হচ্ছে তাকে যদি দেখে সবাই সব দলের নেতা। আজ থেকে 20 বছর পরে কেউ যদি গুগল করে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল, কি মনে করুন জয়প্রকাশ মজুমদার কোন দলে ছিল, আমি সোয়ান অ্যান্ড সোফোর্থ নাম বলে যেতে পারি, সবাই সব দলের নেতা ছিল। এটা কেন হয়? আজকে আমি আপনাদেরকে বলছি, বামফ্রন্ট সরকার এতগুলো সমালোচনা হলো এবং আমি খোলা মনে সমালোচনা গ্রহণ করছি। যা সমালোচনা আপনারা করবেন বামফ্রন্টের সব কথা মিথ্যে নয়, আমরাও ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, কিন্তু এইটা তো ঘটনা যে দলবদলের রাজনীতি বামফ্রন্ট সরকারের সময় ছিল না। কেন ছিল না? দেখুন, ইকোনমিক্সে আপনারা জানেন কোনো জিনিসের অর্থনীতিতে তার দাম থাকে না যদি তার শুধুমাত্র সাপ্লাই থাকে কিন্তু ডিমান্ড না থাকে। যদি তার যোগান আছে কিন্তু কোনো চাহিদা নেই, তাহলে সেই জিনিসের কোনো দাম থাকে না। আজকে যারা 6 মাস ক্ষমতায় না থাকতে পারলে দম আটকে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দলে থেকে কাজ করতে পারে না, এই যে বাবুলদা বললেন যে কাজ করেছিল, ঠিক আছে, হয়তো সৎভাবে কাজ করছিল, সরকারের মন্ত্রী হিসেবে তার কাজের মূল্যায়ন হয়নি, তার মনে হয়েছে অন্য দলে যেতে হবে। কি আমি ব্যক্তিগতভাবে বাবুলদাকে বলছি না, এটা সাধারণভাবে যাদের মনে হয় দলে থেকে কাজ করতে পারছি না, ক্ষমতায় না থাকলে, মন্ত্রী না হতে পারলে কাজ করতে পারছি না। 6 মাস ক্ষমতায় না থাকলে 34 বছর রাইটার্স বিল্ডিং এর বাইরে বসছিল, ভেতরে ঢুকতে পারেনি, কারোর দম আটকে আসেনি, কারোর নিঃশ্বাস নিতে কষ্ট হয়নি, কারো দল বদল করতে ইচ্ছা হয়নি। ইচ্ছে হয়েছিল, তখন কি সাপ্লাই ছিল কিন্তু ডিমান্ড ছিল না। বামফ্রন্ট খালি যখন হেরেছে তখন নয়, যখন আমরা জিতেছিও, অন্য দল থেকে জেতা একজন পঞ্চায়েত মেম্বারকেও কখনো আমরা দল বদল করিয়ে আমাদের দলে আনার এই দুর্নীতি আমরা করিনি। এই রাজনৈতিক, এই আদর্শগত দুর্নীতি আমরা করিনি। বুথে গিয়ে যে মানুষটা আমাদের বিরুদ্ধেও ভোট দিয়েছেন, সেই মানুষেরও গণতান্ত্রিক অধিকারকে আমরা পাহারা দিয়েছি, আমরা রক্ষা করেছি।
এইটা ছিল গর্বের পশ্চিমবাংলা। আমি সিপিআইএম হতে পারি, অন্য কেউ অন্য দল হতে পারে, কিন্তু এটা আমাদের সবার সম্মিলিত গর্ব ছিল। আমাদের এখানে দলবদল হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন রাজ্য বানালেন যেখানে আপনি নেতা ছেড়ে দিন, গভর্নমেন্ট উল্টালে কমিয়ে উল্টে যায়, এমন রাজ্য তৈরি করেছেন। এই দিনটাকে দেখার দরকার ছিল। আমি 20 সেকেন্ডের কম সময় আমি আমার শেষ কথাটা বলছি, আমি বেল পড়ে গেছে, যে দেখুন নেসেসারি ইভিল যে কথাটা আসলো, এই কথাটা 2000 নয়, ইনফ্যাক্ট 1992 সালের পর থেকে নয় উদারবাদের যুগেই এই কথাটা শোনা যেত খুব। যতদিন যাচ্ছে আরো শোনা যাচ্ছে যে নেতারা তো চুরি করবে, দুর্নীতি করবে, ওদিকে তাকিও না, তুমি তোমারটা পাচ্ছ কিনা দেখো। কিন্তু একটার পর একটা দুর্নীতির যে পরিণতি, শিক্ষার উপর তার প্রভাব, আজকে এই রক্তক্ষয়ী একটা ইলেকশন ব্যবস্থা এইভাবে হওয়া, স্বাস্থ্যের উপর প্রভাব থেকে শুরু করে এই যে বিল্ডিং ভেঙে পড়া, ফ্লাইওভার ভেঙে পড়ে লোকের চাপা পড়ে মারা যাওয়া, এই সব কিছু কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে বলে গেছে দুর্নীতিকে আর নেসেসারি ইভিল ভাববেন না। এই ইভিল এমন এক ইভিল, দুর্নীতির ফলে খালি কিছু লোকের পকেট ভরে তাই নয়, দুর্নীতির ফলে আপনার আপনজনের প্রাণ যায়, আপনার সন্তানের সর্বনাশ হয়। দুর্নীতি আমাদের প্রত্যেককে সরাসরি প্রভাবিত করে। আমাদের ওষুধের দাম বাড়ে, আমাদের খাবারের দাম বাড়ে, আমাদের চিকিৎসার ব্যবস্থা কমে আসে, আমাদের শিক্ষার মান কমে আসে। প্রতিটা দুর্নীতি আমাদেরকে সরাসরিভাবে প্রভাবিত করে। তাই দুর্নীতিকে ছোট করে দেখা যাবে না। ধন্যবাদ। তো মাঝে মধ্যে দেখবেন ওই যুদ্ধক্ষেত্রের ওয়ার মুভি দেখতে গিয়ে দেখবেন যে যারা খুব প্রসিদ্ধ জেনারেল, তারা যুদ্ধ চলতে চলতে মাঝে মধ্যে তাদের বন্দুক, আর্টিলারি, কামানগুলোকে রিয়ালাইন করেন। তো শতরূপের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে ওর এন্টায়ার আর্টিলারিটাকে আবার রিয়ালাইন করলো, এবং বক্তব্য যেটা কিনা একটা পরিসরটা দীর্ঘ হচ্ছিল, তো হি হ্যাজ ফোকাসড কমপ্লিটলি অন প্রেজেন্ট কন্টেম্পোরারি পলিটিক্স। কথা হচ্ছে বাবুলদা দলবদল সম্পর্কে একটা অত্যন্ত সিম্পলিফাইড একটা কথা বললো। গ্রামের যে মানুষ পতাকা পাল্টাচ্ছেন, অন্য দলকে সমর্থন করছেন, তিনি ইলেক্টেড এমএলএ বা এমপি নন, যিনি বিধানসভার ভেতর নিজের পরিচয় দিচ্ছেন যে আমি অমুক দলের এমএলএ, আর বাইরে এসে বলছে আমি তমুক দলের নেতা। সুতরাং বাবুলদাকে আমি সম্মান করি, অ্যাপ্রিসিয়েট করি। বাবুলদা যখন দল পাল্টেছে, নিজের এমপিশিপটাকে ছেড়ে পাল্টেছে, কিন্তু সেই উদাহরণ যদি তৃণমূলের বাকিরা সেট করতো, তাহলে আজকে এই প্রসঙ্গটাই আসতো না। এই সমর্থকের দলবদলের সঙ্গে একটা ইলেক্টেড মেম্বারের ধান্দাবাজিকে এক করা যাবে না। দ্বিতীয় কথা আপনাদেরকে বলি, আপনাদেরকে কয়েকজনকে ভাড়াটে বলেছেন বলে রাগ করবেন না, এনারা সন্দেশখালী ধর্ষিতাদেরকেও ভাড়াটে বলেছিলেন। কতগুলো উদাহরণ দিলেন, কম্পিউটার, ইংলিশ তুলে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। দেখুন, এগুলোকে নিয়ে 100টা বিতর্ক হতে পারে, উনি কতগুলো কথা বলতে পারেন, পাল্টা 1 কোটি যুক্তি আমি দিতে পারি। কিন্তু ঘটনাটা হচ্ছে, কম্পিউটার কি তুলে দেওয়া বা আটকানো হয়েছিল টাইপরাইটার কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে? তা তো নয়। নন্দীগ্রামের কথা ওখানে বললেন ইন্দ্রনীল বাবু। নন্দীগ্রাম নিয়ে, সিঙ্গুর নিয়ে সরকার মনে করেছিল কারখানা হওয়ার দরকার আছে, মানুষ সেটা চাননি, মানুষ রায় দিয়েছেন, আমরা হেরে গেছি, আমরা মেনে নিয়েছি। কিন্তু কোন সিঙ্গুরের মানুষ, নন্দীগ্রামের মানুষ এটা মনে করেন যে সিঙ্গুরে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ের নামে বেআইনি জমি তৈরি হবে বলে, নিরুপম সেনের মেয়ের নামে সম্পত্তি তৈরি হবে বলে? সিঙ্গুরে নন্দীগ্রামে বামফ্রন্ট কারখানা করতে চেয়েছিল, ওখানে সিপিএম এর পার্টি অফিসে রাত্রিবেলা মহিলাদেরকে ডেকে এনে 3 দিন পরে ফেরত পাঠানো হবে বলে? কেউ এটা মনে করেন আপনারা? নন্দীগ্রামের সঙ্গে তুলনা করছেন আজকের এই চুরি। দেখুন, আমি বলছি, কুণাল ঘোষ অনেকগুলো কথা বললেন, এই সাঁইবাড়ি, মজিদ মাস্টার, ওষুধের এসএসকেএম এর ওনার বাবার কথা বললেন যখন উনি দায়িত্বে ছিলেন, রশিদ খান ইত্যাদি ইত্যাদি। সুতরাং দেখুন, কত বড় একটা দুর্নীতি চিন্তা করুন। এতগুলো দুর্নীতি থাকার সত্ত্বেও, মরিচাপি এই ইত্যাদি ইত্যাদি, এতগুলো দুর্নীতির পরে আজকে 13 বছর গভর্নমেন্ট চালিয়ে এদের কাউকে গ্রেপ্তার না করে কুণাল ঘোষকে গ্রেপ্তার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা ব্যানার্জি সিপিএম এর কাছ থেকে কত টাকা খেয়েছে আপনারা চিন্তা করুন। সিপিএম এর কাছ থেকে টাকা খেয়ে সিপিএম এর ছোটদেরকে না ধরে তৃণমূলের একটা স্বর্গের দ্বীপ শিশুকে ধরলো। এটা দুর্নীতি নয়? আপনি বললেন কেরালায় আমরা যাদের বিরোধী, আমরা পশ্চিমবাংলায় তাদের সঙ্গে, এরকম হয় তাদের অনেক সময়, প্রিজন ভ্যানের ভেতর যায় বিরোধী, প্রিজন ভ্যান থেকে বেরিয়েছে আমি তার সঙ্গে, এগুলো হয়। কিন্তু আমি এই ব্যঙ্গ বিদ্রুপ ছেড়ে আমি আপনাদেরকে একটা কথা বলছি। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। কে যেভাবে মারা গেলেন, কলকাতায় একটা অনুষ্ঠান করতে এসে বাবুলদা একজন সিঙ্গার, বাবুলদার কলিগ মারা গেলেন। কেন মারা গেলেন? মানে ডেফিনেটলি আমি বলবো না যে ওই একটাই মাত্র কারণ, কিন্তু আমরা পরবর্তীকালে খবরের কাগজে রিপোর্টে যা পড়লাম, ওনার একটা হার্ট ব্লকেজ ছিল, উনি আগে থেকে সেটা জানতেন না, সচেতন হওয়া দরকার ছিল। খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু এইটা ঘটনা যেটা বেরোলো, নজরুল মঞ্চে 2500 ক্যাপাসিটি, 7,500 লোককে একটা কলেজ ফেস্টের টিকিট বিক্রি করে ওখানে তৃণমূল ছাত্র পরিষদ ঢুকিয়েছে। একটা গ্যাস চেম্বার বানিয়েছে অডিটোরিয়াম। আমি কথাটা আপনাদেরকে কেন বলছি, কেকের মৃত্যুর জন্য নয় শুধুমাত্র। চিন্তা করুন, একটা মানে 40-45, আমি কোনো দুর্নীতিকে ছোট করছি না, জাস্টিফাই করছি না,
এই বয়সের একজন মানুষ নেতা, তাদের কিছু ক্ষেত্রে দুর্নীতি দেখতে আমরা অভ্যস্ত। একটা 17 বছরের ছেলে, একটা 18 বছরের ছেলে যে কলেজে তৃণমূল ছাত্র পরিষদ করে, ওই বয়সে শিখে গেছে কিভাবে একটা কলেজ ফেস্টের জাল টিকিট ছাপিয়ে ব্ল্যাক করতে হয়, সেটাকে 2000 টাকা 2500 টাকায়। আমি বলছি, আমি যখন এসএফআই করতাম, আমার সঙ্গে যারা এসএফআই করতো সবাই কয়েকটা সিপিএম এর নেতা হয়নি। এই আমি দেখেছি বাবুদা কতক্ষণ বলেছে, আপনি ঘন্টা বাজান, কাছের ঘন্টা বাজান, কিন্তু আমাকে তার চেয়ে কম সময় দিলে হবে না। আমি যখন এসএফআই করতাম, আমার সঙ্গে যারা আমার সহকর্মী ছিলেন সবাই তো সিপিএম এর নেতা হননি, সক্রিয় রাজনীতি করছেন না। কৌস্তব যখন ছাত্র পরিষদ করতো, কি অন্য কেউ যখন অন্য রাজনীতি করতো, যারাই সেই সময় ছাত্র আন্দোলন করেছেন, বড় হয়ে সবাই রাজনৈতিক নেতা হয়েছেন এমন নয়। তাদের মধ্যে কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ সাংবাদিক হয়েছে, কেউ ব্যাংকে চাকরি করে, কেউ ব্যবসা করে নিজের। আমি বলছি, একটা 17-18 বছর বয়সের ছেলেদেরকে যদি চুরি করা শিখিয়ে দেয় একটা পলিটিক্যাল সিস্টেম, একটি ছেলেকে কি একটি মেয়েকে, আপনি চিন্তা করুন 5 বছর পরে 7 বছর পরে এই ছেলেটি এই মেয়েটি তো সমাজের আরো বিভিন্ন জায়গায় অকুপাই করে থাকবে। এই সমাজটা কেমন সমাজ তৈরি হচ্ছে? দুর্নীতি শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে, নবান্নের রাইটার্স বিল্ডিংয়ে সীমাবদ্ধ থাকবে। দুর্নীতি সমাজের একটা জায়গা ছাড়ছে না এরা, যেখানে কিনা যে জায়গাটাকে খালি পলিউট করছে তাই নয়, পলিউটেড ব্লাড যে জায়গাটাকে এরা না ঢোকাচ্ছে। একটা উর্দুতে একটা শের আছে, আমি ওটা বলি আমার কথা শেষ করছি, যে লম্হনে খতা কি সদিও নে সাজা পাই। এরা এসে কয়েক বছরে যা পাপ করলো, বাঙালিকে কয়েক শতাব্দীটা প্রায়শ্চিত্ত করতে হবে। ধন্যবাদ। সকলে ধন্যবাদ।